আমরা যদি আমাদের লাংসটাকে একটু ভিনিশ করে দিই তাহলে আমরা দেখবো এই যে আমাদের ব্রঙ্কাসটা, এই ব্রঙ্কাসটা কিন্তু আর ব্রঙ্কাস নাই, আবার অনেক শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায়, দুইটা খণ্ডে বিভক্ত হয়, এই জন্য এটা লোবও থাকে দুইটা। তাহলে আমাদের ডান ফুসফুসে লোব থাকে তিনটা আর বাম ফুসফুসে লোব থাকে দুইটা। আর যখনই হচ্ছে আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয় তখন এটা আমরা সেকেন্ডারি ব্রঙ্কাস বলি না, আমরা বলছি টারসিয়ারি ব্রঙ্কাস, ওটার আরেক নাম সেগমেন্টাল ব্রঙ্কাস, কারণ এটা কোথাও বলতেছে সেগমেন্টে। এবার আমার এই পিকচারের ক্ষেত্রে এই যে গলার যে অংশটা একটু উঁচু হয়ে থাকে, আমরা যদি আমাদের গলার দিকে তাকাই যে অংশটার মধ্যে হাত দিলে দেখবে একটু কাঁপে, কথা বললে একটু কাঁপে বা শব্দ সৃষ্টি করে আমাদের যে অংশটা, এটাকে আমরা বলি স্বরযন্ত্র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জনি আলম, আমি শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের এমবিবিএস চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট। আমাদের যে শ্বসনতন্ত্র আছে, মূল কথা আমাদের শ্বাসক্রিয়া নামে যে প্রক্রিয়াটা ঘটে, এই প্রক্রিয়ার গতিপথের মধ্যে বায়ুটা কিভাবে নাকের মাধ্যমে আমাদের ফুসফুসের যে কোষ অ্যালভিওলাস সেখানে পৌঁছায়। শ্বসনতন্ত্র শুরু হয় আমাদের নাকের সম্মুখ নাসারন্ধ্র থেকে, আর আমাদের শ্বসনতন্ত্র শেষ হয়ে গিয়ে ফুসফুসের কোষ অ্যালভিওলাস। এখন সম্মুখ নাসারন্ধ্র জিনিসটা কি? আমরা যদি দেখি নরমালি আমরা নাক বলতে যে অংশটা বুঝি বা আমাদের নাকের যে ছিদ্র, এটাকে আমরা বলি সম্মুখ নাসারন্ধ্র। কিন্তু নরমালি আমাদের নাক যদিও একটা, বাট আমাদের নাকের ছিদ্র দেখা যায় দুইটা। এটার একটা কারণ আছে, মূলত আমাদের দুইটা নাকের ছিদ্রের মাঝখানে একটা মাংসল খন্ড আছে যেটাকে আমরা বলি নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টামের কারণে হচ্ছে আমাদের বা এই সেপ্টামের কাজ হচ্ছে সেপারেশন করে দেওয়া, নাকটাকে দুই ভাগে বিভক্ত করে দুইটা ছিদ্র তৈরি করছে, কিন্তু আসলে আমাদের নাক কিন্তু একটা। এখন আমরা যদি দেখি আমাদের এই যে এখানে এইটাই হচ্ছে আমাদের দেন আমরা যদি আমাদের নাকের পরবর্তী অংশ যদি আমরা বলি, আমাদের নেজাল সেপ্টামের মাধ্যমে নাকের যে দুইটা ছিদ্র আছে, ছিদ্রের পরবর্তী অংশটার নাম হচ্ছে ভেস্টিবিউল বলা হয়। মূল কথা সহজ কথায় তোমরা দেখবে যে মানুষ রেগে গেলে যে অংশটা ফুলে যায় বা মেয়েরা রেগে গেলে যে অংশটা লাল হয়ে যায়, এই অংশটা হচ্ছে ভেস্টিবিউল। এই যে নাকের যে অংশতে মানুষ নাক ফুল পড়ে সেটা হচ্ছে ভেস্টিবিউল। দেন ভেস্টিবিউলের পরবর্তী যে অংশ যেটা হচ্ছে হাড্ডির মতো শক্ত, যেটা হচ্ছে একটা গর্তের মতো, এটাও কিন্তু ভেস্টিবিউল কিন্তু একটা গর্ত টাইপের। বাট ভেস্টিবিউল হচ্ছে আমাদের নরমালি তরুণাস্থি থাকে, বাট আমাদের ভেস্টিবিউলের পরবর্তী যে হাড্ডির নেই অংশটা, যেখানে হাড্ডি থাকে এই অংশটা, এটাকে বলা হয় নেজাল কেভিটি অথবা নাসাগহ্বর। আমাদের এই ছবিতে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা হচ্ছে নেজাল কেভিটি, এটা হচ্ছে নেজাল কেভিটি। দেন নেজাল কেভিটির পরবর্তীতে আমাদের আবার একটা নাসারন্ধ্র থাকে, সেটাকে আমরা বলি পশ্চাৎ নাসারন্ধ্র, যেটাকে ইংরেজিতে কোয়ানো বলা হয়। সেটার মাধ্যমে এটা হচ্ছে নিচের দিকে নেমে যায়, যেটাকে আমরা পরবর্তীতে গলবিল নামে ডাকি, অথবা এটাকে আমরা বলি ফেরিংস, এটাকে আমরা ইংরেজিতে বলা হয় ফেরিংস। তো ফেরিংস জিনিসটা হচ্ছে কোনটা, আমি যদি তোমাকে এখানে দেখাই, খেয়াল করো। আমাদের এই যে এটা হচ্ছে নাসাগহ্বর, নাসাগহ্বরের পরবর্তী যে অংশটা এটা হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বরের পাশেই দেখো একটা লম্বা নালী চলে গেছে, এটাকে আমরা ডাকি গলবিল নাম। দেন গলবিলটা আরো নিচের দিকে যায়, নিচের দিকে যখন যায় এই যে লম্বা যে নালীটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীর উপরে হচ্ছে আমাদের একটা অংশ আছে, এই অংশটাকে আমরা বলি স্বরযন্ত্র, স্বরযন্ত্র নামে। তো আমাদের শ্বসনতন্ত্র শুরু হয় হচ্ছে নাকের দুইটা ছিদ্রের মাধ্যমে, যেগুলোকে আমরা বলি হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। যদিও আমাদের নাক হচ্ছে কেবলমাত্র একটা, কিন্তু সম্মুখ নাসারন্ধ্র মূলত দুইটা। এই দুইটা সম্মুখ নাসারন্ধ্র থাকার কারণ হচ্ছে আমার নাকের সম্মুখ অংশে নেজাল সেপ্টাম, আমরা যদি দেখি নাকের দুইটা ছিদ্রের মাঝখানে একটা মাংসল খন্ড আছে, এটাকে আমরা বলি নেজাল সেপ্টাম। এই সেপ্টামের কাজ হচ্ছে নাকের ছিদ্রকে সেপারেশন করে দেওয়া, সেপারেশন করে দুইটা ছিদ্র তৈরি করে। দেন আমাদের নেজাল সেপ্টামের পরবর্তী যে অংশটা, পরবর্তী অংশটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে নাকের এই ফুলা অংশটা, যেটাকে আমরা বলি ভেস্টিবিউল নামে ডাকি, ভেস্টিবিউল। সহজ কথা দেখো, মেয়েরা রেগে গেলে নাকের যে অংশটা ফুলে যায় অথবা লাল হয়ে যায় সেটা হচ্ছে ভেস্টিবিউল, যেখানে মেয়েরা নাক ফুল পড়ে। আর ভেস্টিবিউলের পরবর্তী যে অংশ, এই জায়গাটাও কিন্তু নাকের গর্ত, ভেস্টিবিউলটা নাকের একটা গর্ত, বাট এটাকে বলা হয় নাসাগহ্বর, বাট ভেস্টিবিউল নাসাগহ্বর না। ভেস্টিবিউলটা হচ্ছে তরুণাস্থিময়, এটা একটু নরম থাকে, বাট নাকের ভেস্টিবিউলের পরবর্তী অংশ এটা হচ্ছে হাড্ডি থাকে দুইটা। এই যে হাড্ডিময় যে অংশটা এটা হচ্ছে নেজাল কেভিটি অথবা বাংলায় বলা হয় আমাদের নাসাগহ্বর। এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের নাসাগহ্বর। দেন নাসাগহ্বরের নিচে কিন্তু আমাদের মুখগহ্বর আছে। আমার তো আজকে মুখগহ্বর নিয়ে আলোচনা না, আমরা হচ্ছে শ্বসনতন্ত্রের গতিপথ আলোচনা করছি। দেন নেজাল কেভিটি পরবর্তী অংশে যদি আমরা যাই, নেজাল কেভিটির নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে যাওয়ার পরে যে অংশটা তৈরি হয় এটা হচ্ছে গলার দিকে নেমে যায়, এটাকে আমরা বলি গলবিল নামে। এটা হচ্ছে আমাদের মূলত স্বরযন্ত্রের উপর পর্যন্ত থাকে। তো স্বরযন্ত্র জিনিসটা কি, আমার এই পিকচারের ক্ষেত্রে আমি যদি দেখি, আমার এই পিকচারের ক্ষেত্রে এই যে গলার যে অংশটা একটু উঁচু হয়ে থাকে, আমরা যদি আমাদের গলার দিকে তাকাই, যে অংশটার মধ্যে হাত দিলে দেখবে একটু কাঁপে, কথা বললে একটু কাঁপে বা শব্দ সৃষ্টি করে আমাদের যে অংশটা, এটাকে আমরা বলি স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের উপরের অংশটা হচ্ছে গলবিল। এই স্বরযন্ত্রের মধ্যে হচ্ছে আমাদের একটা তরুণাস্থি থাকে, এই তরুণাস্থিটাকে আমরা বলি থাইরয়েড তরুণাস্থি। একটা তরুণাস্থি না, টোটাল হচ্ছে 9টা তরুণাস্থি থাকে।
তিনটা থাকে জোর আর তিনটা থাকে বিজোড়, টোটাল হচ্ছে 3 × 6 আর 3 9টা থাকে। এর মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থি, যে এখানে বড় যে তরুণাস্থি দেখা যাচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় তরুণাস্থি, এটাকে বলে থাইরয়েড তরুণাস্থি। এবং এই থাইরয়েড তরুণাস্থিটা ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটু উঁচু হয়ে থাকে, তখন এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। আচ্ছা, দেন আরেকটা কথা হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে ভোকাল কর্ড থাকে যেগুলো স্বর সৃষ্টি করে, এগুলোকে বাংলায় বলা হয় স্বররজ্জু। ভোকাল কর্ড থাকে হচ্ছে টোটাল 6টা। জিনিসটা হচ্ছে এমন, আমরা গিটারে শব্দ বাজাই বা গিটারে গিটার বাজানো যায় না, গিটারের মধ্যে দেখবে শব্দ সৃষ্টি করার জন্য কিছু তার থাকে। তো এই স্বরযন্ত্রের মধ্যে হচ্ছে আমাদের শব্দ সৃষ্টির জন্য কিছু রজ্জু থাকে, এগুলোকে আমরা বলি স্বররজ্জু। গিটারে যেমন তার, তাহলে গিটারের তারগুলোই হচ্ছে এখানে স্বররজ্জু, আর গিটারটা হচ্ছে স্বরযন্ত্র। দেন স্বরযন্ত্রের পরবর্তী অংশ দেখো লম্বা হয়ে নিচে নেমে গেছে, এই লম্বা হয়ে যে নিচে নেমে যায় এই অংশটাকে আমরা রাখি হচ্ছে শ্বাসনালী অথবা ট্রাকিয়া নালী, যেটার মাধ্যমে হচ্ছে বায়ুটা আমাদের ফুসফুসে চলে যাবে। এই ট্রাকিয়ার মধ্যে হচ্ছে আমাদের সি আকৃতির কিছু তরুণাস্থি দেখে, এই যে আমরা দেখতেছি গোল 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 টাইপের কিছু একটু ছাই কালারের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তরুণাস্থি। এখন ট্রাকিয়ার একটা জিনিসটা কেমন, আমরা বেসিনে হাত ধুইতে তাই না, বেসিন নিচে দেখবে একটা পাইপ থাকে তাই না, এই পাইপটা দেখবে ডোরা কাটা থাকে, ওই ডোরা কাটা পাইপ দেখতে যেমন আমাদের শ্বাসনালী দেখতেও ঠিক তেমন। তো এইটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রাকিয়া। কি বলা হয়? ট্রাকিয়া। দেন আমাদের দুইটা ফুসফুসের মধ্যে যাওয়ার জন্য এই ট্রাকিয়া থাকে না, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন আমরা প্রত্যেকটা অংশকে বলি ব্রঙ্কাস নামে রাখি, প্রত্যেকটা অংশকে ব্রঙ্কাস নামে রাখি। তাহলে এই ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য, এটা আছে নরমালি বাম দিকে, কিন্তু এটা হচ্ছে আসলে ডান ব্রঙ্কাস আর এটা হচ্ছে বাম ব্রঙ্কাস। তাহলে কয়টা ব্রঙ্কাস হয়ে গেছে? দুইটা ব্রঙ্কাস। এখন দুইটা ব্রঙ্কাস চলে যায় আমাদের দুইটা ফুসফুসে, বাট মজার বিষয় হইতেছে আমাদের ফুসফুসে যাওয়ার পরে এই ব্রঙ্কাসটা আবার বিভক্ত হয়ে যায়। তো বিভক্ত হলে তখন তাকে আমরা, প্রথমে যে ব্রঙ্কাসটা ছিল এটা তো শুধু ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস দুইটা তৈরি হয়েছে, একটা ডান ব্রঙ্কাস একটা বাম ব্রঙ্কাস, এই দুইটা ব্রঙ্কাসকে আমরা নরমালি প্রাইমারি ব্রঙ্কাস নামে রাখি। বাট আমাদের দুইটা প্রাইমারি ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলো হচ্ছে আবার যখন বিভক্ত হয় তখন তারা আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস। যখন সেকেন্ডারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয় তখন তারা আমরা বলি টার্সিয়ারি ব্রঙ্কাস। এখন কেন আবার বিভক্ত হইতেছে, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এমন, আমার এখানে দেখা যাচ্ছে যে এটা ডান ফুসফুস, কিন্তু এই ডান ফুসফুসটা আবার তিনটা খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি লোব নামে। তিনটা খণ্ড দেখতে যেমন, আমি তোমাকে যদি দেখি, তুমি যে ফুসফুসটার দিকে তাকাও, এই ডান ফুসফুসটা দেখো, এই দিকটা একটা দাগ দেখা যাচ্ছে তাই না, আবার এই নিচের দিক দিয়ে আবার আরেকটা দাগ দেখা যাচ্ছে। যে দুইটা দাগ থাকার কারণে আমাদের দুইটা মূল কথা কাঠ জাতীয় অংশ থাকে, মানে কাটা থাকে, আমাদের একটু খাঁজজাত থাকে। এই দুইটা দাগ থাকার কারণে আমাদের ফুসফুসটা তিনটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। বাস্তবে কিন্তু আমাদের ফুসফুস এভাবে তিনটা খণ্ডে বিভক্ত থাকে, বাট একেবারে পুরোপুরি কাটা থাকে না, হাফের মতো কাটা থাকে, যার কারণে লেগে থাকে। যদি পুরোপুরি কাটতো তাহলে তো তিন খণ্ড হয়ে যেত, বা তিনটা খণ্ড একসাথে লেগেই থাকে, বাট মাঝখান দিয়ে কাটা থাকে, যার কারণে এই প্রত্যেকটা অংশকে তখন আমরা ফুসফুস ডাকি না, এটাকে আমরা বলি একটা লোব, এটাকে বলি আমরা আরেকটা লোব, নিচে এটাকে আমরা বলি আরেকটা লোব। আমাদের ডান ফুসফুসের টোটাল লোব কয়টা হয়? তিনটা লোব হয়। একইভাবে আমরা যদি আমাদের বাম ফুসফুসের দিকে তাকাই, আমাদের বাম ফুসফুসের ভিতরে হচ্ছে দাগ থাকবে একটা। তো একটা দাগ থাকার কারণে আমি যদি তোমাকে একটু দেখাই, এখানে এই ছবিটি স্পষ্ট করে দাগটা দেখা যাচ্ছে। এই যে আমি আমার এই যে ইয়ার বরাবর দেখো, আমি এখন যেই বরাবর দাগ দিতেছি এই বরাবর একটা দাগ দেখা যাচ্ছে তাই না। তাইলে আমাদের বাম ফুসফুসে দাগ থাকে একটা, যখন আমাদের বাম ফুসফুস কয়টা খণ্ডে বিভক্ত হয়? দুইটা খণ্ডে বিভক্ত হয়, এই জন্য এটা লোব থাকে দুইটা। তাহলে আমাদের ডান ফুসফুসে লোব থাকে তিনটা আর বাম ফুসফুসে লোব থাকে দুইটা। এখন এই জিনিসটা কেন হইতেছে, কেন একটার মধ্যে লোব দুইটা আর একটার মধ্যে লোব তিনটা, এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের রিয়েল যে লাং, এই লাংয়ের ক্ষেত্রে তুমি দেখো আমাদের এটা হচ্ছে ডান ফুসফুস। আমি যদি একটু কালার দিয়ে তোমাকে দেখাই, দেখো এই ডান ফুসফুসের এই মাঝখান দিয়ে একটা দাগ, এই দিক দিয়ে হচ্ছে আরেকটা দাগ, তাহলে টোটাল কয়টা খণ্ডে বিভক্ত হচ্ছে? তিনটা। আর বাম ফুসফুস হইতে খালি একটা দাগ থাকার কয়টা খণ্ডে বিভক্ত হচ্ছে? দুইটা। এখন আমাদের বাম ফুসফুসের ওজন কিন্তু নরমালি কম হয়, বাম ফুসফুসের ওজন হয় 565 গ্রাম আর ডান ফুসফুসের ওজন হয় 625 গ্রাম। এখন কেন বামটার ওজন কম, বামটা কেন আকারে ছোট, তার একটা কারণ আছে। তুমি দেখো এই বাম ফুসফুসটার একটা অংশ একটু খাদের মতো করে আছে তাই না, এই একটা অংশ একটু খাদের মতো করে আছে। এই খাদ অংশটার মধ্যে যে আমাদের এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এই ছবিটার ক্ষেত্রে আমাদের একটু খাজ আছে তাই না বাম ফুসফুসে। খাজটার কারণ যে আমাদের এই বাম ফুসফুস হৃৎপিণ্ডকে জায়গা দিতে যে ওটার মধ্যে হচ্ছে একটু খাজ তৈরি হয়ে যায়। আমরা সবাই জানি আমাদের হৃৎপিণ্ড থাকে বুকের বাম দিকে, তুমি হয়তো অনেকে বুকের বাম পাশে একটা দিকে থাকতো, তো ওইটা হচ্ছে হৃৎপিণ্ড বাম দিকে থাকা, তো ওইটার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে। তো আমাদের বাম ফুসফুস কই থাকে? বাম ফুসফুসের সাথে সাথে হৃৎপিণ্ড থাকার কারণে বাম ফুসফুসটা আকার একটু ছোট হয়ে যায়। ছোট হওয়ার কারণে হচ্ছে এটার ওজন হয় 565, বাট ডানেরটা ওজন 625। বামটা যেহেতু আকারে ছোট, এটার খণ্ড হয় মাত্র দুইটা আর ডানের খণ্ডটা হয় তিনটা। বাট মজার বিষয়, এই ডান ফুসফুসের তিনটা খণ্ডে বিভক্ত হয়, ওই তিনটা খণ্ড আবার বিভক্ত হয়। তো প্রথমবার যখন হচ্ছে খণ্ডে বিভক্ত হয়েছিল, তখন আমরা ফুসফুসটার যে খণ্ড বিভক্ত হয়েছে
তখন খন্ডগুলোর আমরা বলছি লোব। বাট এই লোব, প্রত্যেকটা লোব আবার বিভক্ত হয়ে যায়, প্রত্যেকটা লোব আবার বিভক্ত হয়ে যায় কতগুলো খন্ডে। তখন এটাকে আমরা লোব বলি না, তখন আমরা এটা বলি সেগমেন্ট। কি বলি? সেগমেন্ট। তাহলে আমাদের ডান ফুসফুসে লোব থাকে হচ্ছে 3টা, কিন্তু যখন এই লোবগুলা বিভক্ত হয় তখন টোটাল আমরা 10টা সেগমেন্ট পাই। তাহলে ডান ফুসফুসে সেগমেন্ট থাকে 10টা। আবার বাম ফুসফুসের ক্ষেত্রে লোব ছিল মাত্র 2টা, কিন্তু বাম ফুসফুস যখন আবার সেগমেন্টে বিভক্ত হয় তখন সেগমেন্ট পাওয়া যায় 8টা। তোমরা সহজ কথায় আমাদের লোব পাওয়া যায়, ডানে পাওয়া যায় 3টা, বামে পাওয়া যায় 2টা, আর সেগমেন্ট বামে পাওয়া যায় হচ্ছে 8টা, ডানে পাওয়া যায় 10টা। এই হচ্ছে আমাদের সেগমেন্ট গুলি, যে একটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, টোটাল আমাদের বামের মধ্যে সেগমেন্ট পাওয়া যায় 8টা, বাট লোব কিন্তু 2টা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের লোব আর সেগমেন্টের মধ্যে পার্থক্য। এখন জিনিসটা হয় কি, আমরা দেখছিলাম আমাদের শ্বাসনালীটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, তখন হচ্ছে কোথায় প্রবেশ করে? ফুসফুসে। এটাকে আমরা বলছিলাম ব্রঙ্কাস। ওই ব্রঙ্কাসটার নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, ওইটাই হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এই যে আমরা যদি একটু আমাদের এই পিকচারটার দিকে তাকাই, দেখো এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, এই প্রত্যেকটা অংশকে আমরা বলি ব্রঙ্কাস, এটার আরেক নাম প্রাইমারি ব্রঙ্কাস। বাট এই ব্রঙ্কাসটা ভিতরে ঢোকার পরে এটা আবার টোটাল 3 ভাগে বিভক্ত হয়। আমরা যদি ডান ব্রঙ্কাসের কথা বলি, এটা একটা চলে যায় এখানে, একটা চলে যায় এখানে, একটা চলে যায় নিচেরটা। তাহলে টোটাল কয় খন্ডে বিভক্ত হয়েছে? এটা 3টা খন্ডে বিভক্ত হয়ে গেছে। তখন এগুলাকে আমরা ব্রঙ্কাস বলি না, তখন এগুলাকে আমরা বলি কি নামে? এগুলাকে আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস। তখন এগুলাকে আর প্রাইমারি ব্রঙ্কাস বলা হয় না, সেকেন্ডারি ব্রঙ্কাস। এখন সেকেন্ডারি ব্রঙ্কাস কোথায় প্রবেশ করছে? ফুসফুস থেকে লোবে প্রবেশ করছে, এই জন্য সেকেন্ডারি ব্রঙ্কাস আরেক নাম লোয়ার ব্রঙ্কাস, কারণ এটা তো লোবে গেছে, তাই না? এই জন্য আমাদের এটা কোথায় প্রবেশ করছে? লোবে। আর যেহেতু আমাদের বামের জন্য লোব 2টা, ডানের জন্য 3টা, তাহলে টোটাল আমাদের লোবার ব্রঙ্কাস অথবা সেকেন্ডারি ব্রঙ্কাস থাকে 2 যোগ 3 5টা। একইভাবে যখন আবার আমাদের লোবগুলো বিভক্ত সেগমেন্ট তৈরি করে, তখন আমাদের এই যে সেকেন্ডারি যে ব্রঙ্কাস, এটা আবার বিভক্ত হয়ে যায়, তখন এগুলোকে আমরা সেকেন্ডারি ব্রঙ্কাস বলি না, তখন এটা আমরা বলি টারশিয়ারি ব্রঙ্কাস। এটা কোথায় প্রবেশ করছে? সেগমেন্টে, এজন্য এটা আরেক নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। কারণ এটা কোথায় প্রবেশ করে? কারণ এটা সেগমেন্টে প্রবেশ করে। আর সেগমেন্টের মধ্যে বামের জন্য ছিল 8টা, ডানের জন্য ছিল 10টা, এই জন্য সেগমেন্টাল ব্রঙ্কাস আমাদের 8টা আর টোটাল 10টা। দেন আমাদের ব্রঙ্কাস কিন্তু আবার বিভক্ত হয়, মানে বিভক্ত হওয়ার পর হইতেছে, তখন আবার যখন বিভক্ত হয় এবার আর ব্রঙ্কাস নামে ডাকা যাবে না। ব্রঙ্কাস টোটাল 3বার ডাকছি, এবার এগুলাকে আমরা বলি ব্রঙ্কিউল নামে ডাকি। ব্রঙ্কিউল, দেন হচ্ছে ব্রঙ্কিউল গুলো চলে যায় অ্যালভিওলার নালী, এরপরে চলে যায় ফুসফুসের কোষ। এই অ্যালভিওলাসকে বলা হয় ফুসফুসের গঠন ও কার্যগত একক। এই অ্যালভিওলাস হচ্ছে গঠন ও কার্যগত একক, ফুসফুসের প্রত্যেকটা কোষের নাম হচ্ছে অ্যালভিওলাস। আর অ্যালভিওলাসে প্রবেশের জন্য যে নালীটা, সেটাকে আমরা বলি অ্যালভিওলার নালী। জিনিসটা হচ্ছে, আমরা যদি আমাদের আবার আগের স্টিমুলেশন চলে যাই, এই যে খেয়াল করো, এই হচ্ছে আমরা যদি একটু দেখি, এটা ছিল আমাদের শ্বাসনালী আর এটা ছিল ট্রাকিয়া। এটা কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফুসফুসের ভিতর প্রবেশ করতেছে, তাই না? ফুসফুসের ভিতর প্রবেশ করে। আমি একটু খেয়াল করো, এই যে আমাদের ফুসফুসের ভিতর প্রবেশ করতেছে। এখন আমাদের এই ব্রঙ্কাস যাতে ফুসফুসের ভিতর প্রবেশ করে, প্রবেশ করার যে অংশটা, এটাকে আমরা ডাকি হাইলাম নামে। মানে ফুসফুসের যে অংশ দিয়ে আমাদের ব্রঙ্কাসটা ভিতরে প্রবেশ করে, এটাকে আমরা বলি হাইলাম। এটা খালি ফুসফুসের জন্য না, আমাদের দেহের ভিতরে যত অঙ্গ আছে ওই অঙ্গের ভিতরে রক্তনালী, ধমনী, শিরা, কৌশিক তালিকা বের হয় অথবা ঢুকে, ওই অংশটা আমরা হাইলাম নামে রাখি। দেন আমরা যদি আমাদের লাঞ্চটাকে একটু ভেনিশ করে দিই, তাই আমরা দেখবো এই যে আমাদের ব্রঙ্কাসটা, এই ব্রঙ্কাসটা কিন্তু আর ব্রঙ্কাস নাই, আবার অনেক শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায়। ডান ব্রঙ্কাসটা আমাদের 3 ভাগে বিভক্ত হয়েছিল, আর বাম ব্রঙ্কাসটা আমাদের 2 ভাগে বিভক্ত হয়েছিল, তখন এগুলোর আমরা বলছিলাম সেকেন্ডারি ব্রঙ্কাস। দেন আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস ঢুকছিল লোবের ভিতরে, আর যখনই হচ্ছে আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়, তখন এটা আমরা সেকেন্ডারি ব্রঙ্কাস বলি না, আমরা বলছি টারশিয়ারি ব্রঙ্কাস। ওটার আরেক নাম সেগমেন্টাল ব্রঙ্কাস, কারণ এটা কোথায় প্রবেশ করছে? সেগমেন্টে। এইভাবে হচ্ছে সেগমেন্টের পরবর্তীতে আমাদের চলে যায় আমাদের ব্রঙ্কিউলে, ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলার নালী, দেন আমাদের ফুসফুসের প্রত্যেকটা কোষে কোষে চলে যায়। এন্ড কোষে কোষে গিয়ে হচ্ছে আমাদের অক্সিজেনটা, সে হচ্ছে নাকের মাধ্যমে যে প্রবেশ করছিল, সেটা হচ্ছে ফুসফুসে দিয়ে যায়। এইভাবে হচ্ছে আমাদের অক্সিজেন নাক থেকে ফুসফুসের মধ্যে পৌঁছায়। তো এইরকম ভিডিও যদি, এরকম 3D আকারের ভিডিও এবং বাস্তবমুখী ভিডিও এবং ক্লাস যদি আরো বেশি বেশি পেতে চাও, তাহলে কি করা লাগবে? এটা আমার চাইতে ভালো তুমি জানো, তো ভালো কাজটা আমি না করি, তুমি করো। ইনশাআল্লাহ নেক্সট আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।